আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু ৭১-এর মুক্তিযুদ্ধের জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটা আমার ২২ পর্ব। বন্ধুগণ, আমার এই পর্ব এটার বিষয়বস্তু হচ্ছে যে ৭১-এর ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণের পূর্বে পাক সেনাবাহিনীর আভ্যন্তরীণ কিছু তথ্য। বন্ধুগণ, আমার এই পর্বগুলো সাবস্ক্রাইব করার জন্যে আপনাদের কাছে অনুরোধ রইল এবং দয়া করে যত বেশি পারেন এটা শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। ৭১-এর ডিসেম্বরের প্রথম সপ্তাহে জেনারেল নিয়াজি যখন দেখলেন দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে ময়মনসিংহ এবং যশোরের পাক সেনা ব্রিগেডগুলো সব ঢাকার দিকে পিছিয়ে আসছে, সেই সাথে সেনা, অস্ত্র, গোলাবারুদ সব হাতছাড়া বেহাত হয়ে যাচ্ছে এবং অনেকে মৃত্যুবরণ করছে, না হয় বন্দী হচ্ছে, তখন তিনি মুষড়ে পড়লেন। ৭ই ডিসেম্বর জেনারেল নিয়াজি দুজন সিনিয়র অফিসার সাথে নিয়ে সে সময়কার গভর্নর ডক্টর এম এ মালেকের সাথে গভর্নর হাউসে দেখা করেন। গভর্নরের সামনে জেনারেল নিয়াজি নিজেকে সামলাতে পারেননি, ধরে রাখতে পারেননি, একদম ভেঙে পড়েন। ৭১-এর ৭, ৮ এবং ৯ ডিসেম্বর এই ৩ দিন জেনারেল নিয়াজির খুবই কঠিন পরিস্থিতি পার করতে হয় এবং তার বিনিদ্রার ছাপ চোখে স্পষ্ট হয়ে ওঠে। এই ৩ দিনে যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি ঘটে, যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটে। তাতে করে শুধু সোলজারই না, অনেক অফিসারও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। তখন ৯ ডিসেম্বর গভর্নর মালেক পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে একটা বার্তা পাঠান। সেই বার্তায় নানা বিষয় লেখার পরে তিনি বলেন যে পূর্বাঞ্চলীয় বর্তমান পরিস্থিতিতে এটা রাজনৈতিকভাবে সমাধানের জন্য অবশ্যই যেন যত জরুরি হয় জরুরিভাবে এটা বিবেচনা করার জন্যে তাকে অনুরোধ জানান। কিন্তু প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এটা তোয়াক্কা করেন না, তিনি কোনো এদিকে দামই দেন নাই, উপেক্ষা করে যান। কিন্তু ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর এই প্রথমবারের মতো স্বীকার করলো যে না, পূর্বাঞ্চলের পরিস্থিতি খুবই সংকটাপূর্ণ। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট একটা টেলিগ্রাম পাঠালেন গভর্নর এবং পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে। তাতে তিনি লিখলেন যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বর্তমানের বিচ্ছিন্নতার কারণে পূর্বাঞ্চলীয় সকল বিষয়ে গভর্নরের উপর তিনি তাকে যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্যে এবং সিদ্ধান্ত গ্রহণের জন্যে তাকে নিযুক্ত করলেন এবং সেই সাথে তিনি পূর্বাঞ্চলীয় সদর দপ্তর এবং জেনারেল নিয়াজিকে বলে দিলেন যে তারা যেন তার সিদ্ধান্ত মেনে চলে।
কিন্তু তখন গভর্নর মালেকের হাতে খুব একটা বেশি চিন্তার কিছু ছিল না। তখন তিনি রাজনৈতিকভাবে পরিস্থিতি ঠেকাবার জন্যে উনি চিন্তা করলেন যে যুদ্ধবিরতিটাই ঠিক হবে, এবং এই চিন্তাটা কার্যকর করার জন্যে তিনি মধ্যস্থতার জন্যে তখন এখানে যে জাতীয় সংঘের সাবসেক্রেটারি জেনারেল পল হেনরি তার শরণাপন্ন হলেন এবং তাকে মধ্যস্থতা করার জন্য বাছাই করলেন। তিনি তার হাতে যুদ্ধবিরতির একটা প্রস্তাব হস্তান্তর করেন। সেই সময় গভর্নরের সাথে ছিলেন গভর্নরের প্রধান উপদেষ্টা মেজর জেনারেল ফরমান আলী এবং তার চিফ সেক্রেটারি জনাব মুজাফফর হোসেন। যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের হাতে যাওয়ার সাথে সাথে এটার গোপন রইল না, সব জানাজানি হয়ে গেল। প্রেক্ষিতে বিদেশি কিছু প্রধান বেতার তা প্রচার করে দিল। কিন্তু পাকিস্তান সদর দপ্তর তারা এটা মেনে নিল না। পরিপ্রেক্ষিতে তারা করলো কি, একটা সরকারিভাবে প্রেস কনফারেন্স করলো এবং সেখানে এই কথা অস্বীকার করলো। সেই সাথে পূর্বাঞ্চলকে জানিয়ে দিল যে তোমাদের এই সিদ্ধান্ত বাড়াবাড়ি হয়ে গেছে। এদিকে জেনারেল নিয়াজির তাকে শান্ত রাখার জন্যে তারা একটা অভিনব পন্থা অবলম্বন করল। তারা জানালো যে আমাদের বন্ধু দেশ চীন এবং আমেরিকা আমাদের সহযোগিতার জন্যে, আমাদের পক্ষে সহযোগিতার জন্যে পূর্বাঞ্চলে যোগ দিতে যাচ্ছে এবং এটা সোলজারদের মধ্যে ছড়িয়ে দিতে বলা হলো। এই কথা শোনার পর সবাই আকাশের দিক তাকিয়ে রইল আর সাগরের দিক লক্ষ্য রাখলো, কিন্তু কিছুই হলো না, কেউ এলো না। তখন পূর্বাঞ্চলীয় সদর দপ্তর থেকে বারবার রাওয়ালপিন্ডিতে যোগাযোগ করা হলো, জিজ্ঞেস করা হলো। তখন তারা শুধু বলে হ্যাঁ বন্ধু দেশ চলে আসবে। এইভাবে 48 ঘন্টা পেরিয়ে গেল। তখন এখানকার গভর্নর এবং জেনারেল নিয়াজি পূর্বাঞ্চলীয় কমান্ডার তারা এখানে অবস্থানকারী চীনা এবং আমেরিকার কূটনৈতিক অফিসে প্রধানদের সাথে যোগাযোগ করলো, কিন্তু তারা অস্বীকার করলো। অস্বীকার ঠিক না, তারা বলল যে আমরা এই ব্যাপারে কিছু জানি না। তখন হঠাৎ সে আমাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর থেকে রাওয়ালপিন্ডিকে জানালো, তোমরা এক্স্যাক্টলি বলো কবে আমাদের বন্ধু আমাদের সাথে যোগ দেবে। তখন ওখান থেকে বলা হলো যে 36 ঘন্টা পরে তোমাদের 36 ঘন্টার মধ্যে তোমাদের সাথে তারা যোগ দেবে। তখন তারা এখানে এরা 12 ডিসেম্বর পর্যন্ত একটা নতুনভাবে একটা মোটামুটি চক আউট করলো। এদিকে এরই মধ্যে যুদ্ধ পরিস্থিতি এত অবনতি ঘটল যে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় ভারতীয় সেনাবাহিনী তখন ঢাকার চারিদিক থেকে ঢাকাকে ঘিরে ফেলে ঢাকার দিকে অগ্রসর হওয়া শুরু করে দিয়েছে। সেই সময় চাঁদপুর থেকে পালিয়ে যাওয়ার সময় মেজর জেনারেল রহিম তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন এবং ঢাকাতে প্রাথমিক চিকিৎসার পর জেনারেল ফরমান আলীর বাসায় অবস্থান করেন। জেনারেল নিয়াজি এবং মেজর জেনারেল জামশেদ তারা মেজর জেনারেল রহিমকে সেখানে দেখতে যান। দিনটা ছিল 12 ডিসেম্বর।
সেখানে খোলাখুলি অনেক আলাপ হওয়ার পর মেজর জেনারেল রহিম বলেন যে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি হচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন। জেনারেল নিয়াজি চুপচাপই ছিলেন। পরে তিনি মেজর জেনারেল ফরমান আলীকে বললেন, তাহলে তুমি রাওয়ালপিন্ডিতে একটা সিগন্যাল পাঠিয়ে দাও। এই সময় চিফ সেক্রেটারি মুজাফফর আহমেদ তিনি ওই রুমে ঢোকেন এবং অলক্ষ্যে তাদের আলোচনা শুনে ফেলেন। সেজন্য তিনি জেনারেল নিয়াজিকে উদ্দেশ্য করে বলেন যে আপনি ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে সেই সময় অবশেষে চিফ সেক্রেটারি একটা ড্রাফট তৈরি করেন এবং সেটা গভর্নরের কাছে উপস্থাপন করেন। গভর্নর সেটা তিনি এগ্রি করে যান এবং সেই সন্ধ্যায় এটা রাওয়ালপিন্ডিতে পাঠিয়ে দেওয়া হয়। তারা উত্তরের অপেক্ষায় থাকেন। পরের দিন পর্যন্ত যখন কোনো কিছুই আদেশ, নির্দেশ, উপদেশ কিছুই পেলেন না, তখন তারা ঠিক করলেন যে 14 ডিসেম্বর উচ্চ পর্যায়ে একটা বৈঠক হবে। বৈঠকে এটা আলোচনা হবে এবং একটা সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু 14 ডিসেম্বর 1971 ভারতীয় 3টে মিগ তারা অ্যাটাক করে এবং গভর্নর হাউসের মেন হলের ছাদ ভেঙে ধসে পড়ে যায়। ফলশ্রুতিতে গভর্নর ইমাম মালিক, তার মন্ত্রী পরিষদ এবং পাকিস্তানি কিছু কর্মচারী নিয়ে তারা ওঠেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আন্তর্জাতিক রেড ক্রস তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিউট্রাল জোন হিসাবে তারা স্বীকৃতি দিয়েছিল। সেখানে তারা অবস্থান করেন। পূর্ব পাকিস্তানে পাকিস্তানিদের শেষ কর্মদিবস ছিল 14 ডিসেম্বর 1971 এবং তারপরে তারা আত্মসমর্পণ করেন। প্রিয় বন্ধুগণ, এই আত্মসমর্পণের বিস্তারিততে আমি যাচ্ছি না, কারণ আপনাদের মনে করিয়ে দিই, আমার 17 নম্বর পর্বে শুধুমাত্র আত্মসমর্পণ নিয়ে বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে আপনারা অনেক তথ্য পাবেন। তাহলে আজকে আমার এই পর্ব এখানেই শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।